হ্যাঁ চলো শুরু করো। যদি পাখা চলে পাখাটা বন্ধ করে দিও, হ্যাঁ? একটু 5 মিনিটের জন্য বন্ধ করে দাও। আচ্ছা তুমি বলো তো, পরিকল্পনা রেখো কি? বাহ, ভেরি গুড। থ্যাংক ইউ। আচ্ছা রামু বলো তো, বিভক্ত রেখো কি? কথাগুলো ভালো শোনা যাচ্ছে না। বলছি সৌমেন, কথা বোঝা যাচ্ছে না। তোমার বাড়িতে কেউ থাকলে এটা ধরতে পারো না, একটু সুবিধা হবে, মানে অস্পষ্ট আসছে প্লাস কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা বিভক্ত রেখো কি, তাহলে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু কথাটা একটু সমস্যা হচ্ছে। ঠিক আছে, দাও দেখি। আচ্ছা বিভক্ত বিভক্ত রেখো কি রামু? বলো। আচ্ছা ভেরি গুড। আচ্ছা আজকে আমরা একটা নতুন টপিক সম্পর্কে জানবো। এখন গ্রীষ্মকাল, আহ, খুব গরম পড়েছে। তোমাদের প্রত্যেকের বাড়িতেই দেখবি পাখা চলছে, তাই তো? তোমরা খেয়াল করবে যে পাখার সুইচের পাশে একটা রেগুলেটর থাকে, এটা পরিবর্তন করে আমরা পাখার গতি কখনো বাড়াতে পারি, আবার কখনো কমাতে পারি। এখন স্বাভাবিকভাবে তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এই ঘটনাটা কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে। আজকে আমরা এই ঘটনা সম্পর্কেই জানবো। এই যে ঘটনা, এটা আমরা ব্যাখ্যা করতে পারি ওহমের সূত্রের সাহায্যে। তাহলে আজকে আমাদের পাঠ হলো ওহমের সূত্র। জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম 1826 খ্রিস্টাব্দে কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, ওই পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ এবং রোধের মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন, যা আমরা ওহমের সূত্র হিসাবে জানি। তিনি বলেছিলেন যে উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা প্রথমে আমরা একটা পরিবাহী নিই। ধরে নাও এটা একটা পরিবাহী, প্রান্তের বিভব প্রভেদ ভি। আচ্ছা, এই যে পরিবাহী, এটা হচ্ছে এ প্রান্ত, আর এই যে এটা হচ্ছে বি প্রান্ত। এবার ধরে নিলাম এ প্রান্তের বিভব হচ্ছে ভি এ এবং বি প্রান্তের বিভব হলো ভি বি। আচ্ছা, এখানে দেখে বোঝাই যাচ্ছে যে ভি এ গ্রেটার দ্যান ভি বি, অর্থাৎ এ প্রান্তের যে বিভব সেটা বি প্রান্তের বিভবের থেকে বেশি। স্বাভাবিকভাবে শিউলি বলতো তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? হ্যাঁ ভেরি গুড, এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ হবে। ধরে নিলাম এই তড়িৎ প্রবাহ আই। তাহলে আমরা ওহমের সূত্র অনুসারে বলতে পারি যে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমানুপাতিক ভি এ মাইনাস ভি বি, বা আমরা বলতে পারি আই সমানুপাতিক এই যে বিভব প্রভেদ, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ বি, তাহলে আমরা বলতে পারি ভি। বা এবার আমরা এটা ঘুরিয়ে নিই, ভি সমানুপাতিক আই, এটা আমরা এইভাবেও লিখতে পারি। আচ্ছা, এই যে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক যে চিহ্ন, এটা তুলতে গেলে একটা আমাদের ধ্রুবক আনতে হয়। তাহলে আমরা কি পাবো? ভি সমান আর আই। এখানে আর হলো সমানুপাতিক ধ্রুবক। এটাই হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। এবার তোমরা খেয়াল করো, এখানে একটা নতুন টার্ম পেলাম, আর। আর সমান কি পাচ্ছি? ভি বাই। এই যে টার্মটা পেলাম আর, এটা কি বলা হয়? পরিবাহীর রোধ। আচ্ছা, এখান থেকে এই যে ওহমের সূত্র, এখান থেকে আমরা রোধের সংজ্ঞা পেতে পারি কিভাবে? আমরা বলতে পারি যে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত, সেটাকেই বলবো রোধ। এখানে ভি কি বিভব পার্থক্য, এখানে আই হলো প্রবাহ মাত্রা। আচ্ছা, এটা তো জানলাম আমরা ওহমের সূত্র থেকে গাণিতিকভাবে রোধের সংজ্ঞা। কিন্তু অ্যাকচুয়াল রোধ বলতে আমরা পরিবাহের কোন ধর্মটাকে বুঝি, কি এমন বৈশিষ্ট্য যেটাকে আমরা রোধ বলবো, সেটা একটু বোঝার চেষ্টা করি। রোধ হলো যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধা প্রদান করে। অর্থাৎ রোধ হলো এক প্রকারের বাধা, যা পরিবাহের মধ্য দিয়ে ইলেকট্রনের বা কোনো আয়নের চলাচলে বাধা প্রদান করে। বুঝতে পেরেছো প্রত্যেকে? বেশ।
তাহলে আমরা রোধ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। এবার আমরা রোধকে পরিমাপ করব, মাপবো কিসে? তার জন্য আমাদের এককের প্রয়োজন হয়। তাহলে আমরা ওহমের রোধের একক সম্পর্কে জেনে নিই। রোধের সিজিএস পদ্ধতিতে একক হলো স্ট্যাট ওহম। সিজিএস পদ্ধতিতে একক হলো স্ট্যাট ওহম। আর এসআই পদ্ধতিতে একক হলো ওহম, যেটাকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করব। তাহলে আমরা রোধের একক সম্পর্কে জেনে নিই। এবার আমরা জেনে নেব যে 1 ওহম রোধ বলতে আমরা কতটুকু পরিমাণ রোধকে বুঝি। তাহলে আমরা জানবো 1 ওহম, 1 ওহম রোধ। আচ্ছা, এটা আমরা খুব সহজেই পেতে পারবো। কিভাবে? এখান থেকে পেতে পারবো। কিভাবে? R সমান V বাই R। এবার আমরা বিভব পদ্ধতি যদি 1 ধরে নিই, 1 ভোল্ট, এবং প্রবাহ মাত্রাকে যদি আমি 1 অ্যাম্পিয়ার ধরে নিই, তাহলে আমরা পাবো কি 1 বাই 1 সমান 1। অর্থাৎ কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব যদি 1 ভোল্ট হয় এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে আমরা বলবো ওই পরিবাহীর রোধ হলো 1 ওহম। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা শুরুটা যেখানে করেছিলাম যে বাস্তব ঘটনা দিয়ে, সেটা আমরা ঠিক ব্যাখ্যা আছে, কিভাবে শুনুন। করতে পারি। আচ্ছা, প্রত্যেকে এই জায়গাটা খেয়াল করো, R সমান V বাই I। এখান থেকে শোনেন, আমরা ঠিক লিখতে আছে। পারি। হুম, বলো দীপঙ্কর, সৌমেনের পড়া কেমন লাগলো তোমার? প্রথম তো স্যার একটু নার্ভাস নার্ভাস লাগছিল। নার্ভাস আর স্যার কথার মধ্যে কয়েকটা কথা একটু জড়িয়েছে। সৌমি চৌধুরী বলো। স্যার মনে হলো যে উনি খুব ভালো করে মানে পড়ে এসে পড়াটা বলছেন, পড়ানোর মতন ঠিক আমার মনে হয়নি। কেয়া? স্যার উনি ভালো পড়েছেন এটুকু আমার মনে হয়েছে। ভালো পড়িয়েছে না পড়েছে? স্যার পড়েছে, এটাই বেশি মনে হয়েছে। কিভাবে কি মানে কি করতে একটু বলেছি, যে কারেকশনটা করে নিতাম। মানুষ বলো। স্যার আমি কিছু শুনিনি, সবাই জয়েন করলাম। সুভাশিস? হ্যাঁ স্যার, এমনি সবই ঠিক আছে, একটু স্পিডে মনে হচ্ছিল আমার। স্পিড, তাই তো। সুশোভন, কোন অনেকদিন জায়গাটা বাদে দেখা, বলো। স্যার কিছু বাস্তব উদাহরণ দিলে হয়তো ভালো হতো, মানে ইন্টারেস্টিং কিছু যদি করতে পারতেন ভালো লাগতো বেশি। হ্যাঁ, মানে ইন্টারেস্টিং ব্যাপারটা আরো আনতে হতো, তাই তো। হ্যাঁ হ্যাঁ। মিতালি? হ্যাঁ স্যার, আমারও মনে হয়েছে যে উনি একটু বাস্তব উদাহরণ দিলে হয়তো বেশি ভালো লাগতো, আর ওনার মধ্যে একটু নার্ভাসটা একটু মনে হচ্ছিল বেশিই ছিল। হুম। ও নো। একটু সমস্যা হবে, হ্যাঁ।
সরি, দুঃখিত, আমার একটু সমস্যা হয়েছিল, কারেন্ট চলে গেছিল, মেঘ ডাকছিল এদিকে। শুনতে পাচ্ছ সবাই? সরি সরি। না না, অতক্ষণ দেবে না, তুমি যে টাইমটা নিলে ওখানে 2 মিনিট বা 2 মিনিটও দেবে না, 1 মিনিট দেবে, যা পরিস্থিতি। এক মিনিট wait। শুনতে পাচ্ছ? স্যার একটু বলুন কোন জায়গায় চেঞ্জ করা দরকার আছে বা বাদ দেওয়া বা অ্যাড করা, বিষয়টা বলছি আমি। বা এখানে কোন পয়েন্টটা উল্লেখ না করলেই হতো এরকম। হ্যাঁ, তোমায় বলছি। বিষয়টা হচ্ছে ওই একটা কথা সবাই যেটা বললো ভালো করে মনে রাখবে, তুমি এক ধ্যানে তোমার মুখস্থ বিদ্যা যেরকম আছে সেরকম পড়া বলে গেছো, এটা মেন প্রবলেম তোমার। কি বললাম বুঝতে পেরেছো? একটু যে কিভাবে বলতে হবে? ফিজিক্স পড়াচ্ছ, যেটা ফিজিক্সটা যেমন ওই বাস্তব উদাহরণ নিয়ে আসলে তোমার সেই বাস্তব উদাহরণ সহকারে পড়ালে এটা আরো ভালো হবে। তুমি যেমন হাতটা তোমার একদম পেছনে রাখছো একটা হাত, আর একটা পেন নিয়ে তুমি কিন্তু বোর্ডের সোজা, অর্থাৎ হচ্ছে যেদিকে তোমাকে অবজার্ভ করবে সেই দিকে তোমাকে মুখ করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এটা একটু ভালো করে দেখতে হবে। আর স্পিডটা একটু তোমাদের এর আগের দিনে হয়তো নাদিরের সঙ্গে কথা হয়েছিল, ও যখন ইন্টারভিউ দিয়েছিল ওর স্পিডটা দেখো মেনটেন ছিল, সেই স্পিডটাকেই মেনটেন করতে হবে। আর ইন্টারেস্টিং ভাবটাও নিয়ে আসতে হবে তোমাকে। তুমি ওহমের সূত্র করাচ্ছ, একটা ইন্টারেস্টিং ভাব নিয়ে আসতে হবে। রেগুলেটর যখন বললে, এই রেগুলেটর দিয়ে তোমাকে অনেক কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, আরও সহজ উদাহরণ নিয়ে আসবে। কেমন? আচ্ছা, মোটামুটি ভালো হয়েছে, স্পোকিং পাওয়ারটাও ঠিক আছে, কিন্তু ইন্টারেস্টিং নিয়ে আসতে হবে। আর হচ্ছে স্পিড, যে তুমি বলুন। ওই যে স্পিডটা, আর হচ্ছে যে একদম গড় 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 করে বলে দিচ্ছ, মনে হচ্ছে তুমি মুখস্থ করে চলে এসছো বা তোমার বিষয়টা সম্পর্কে জানা আছে, কিন্তু পড়ানোর ব্যাপারটা আলাদা আর জানার বিষয়টা আলাদা, এটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে স্যার এটা থেকে কি কি কোশ্চেন আসতে পারে, কি কি লেভেলে পড়তে বললে ভালো হতো? এই ইয়ে থেকে বলছে এটা আউট অফ 10 কত হবে? এখান থেকে তোমার দেখো, এরা যদি ভাই মানে জটিল কোশ্চেন করে তাহলে তোমাকে ডাইরেক্ট ওই ট্রানজিস্টার আর যেমন হচ্ছে সার্কিট যখন এঁকেছো সার্কিট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। এলসিআর মানে অথবা সিলেবাসে নেই, কিন্তু এলসিআর সিআর ছিল মনে হয়, সেখান থেকে জিজ্ঞেস করতে পারে, ট্রানজিস্টার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মানে মডার্ন ফিজিক্সে ঢুকতে পারে এরা। কি বলো বুঝতে পেরেছো? ইলেকট্রনিক্সে ঢুকতে পারে। আচ্ছা, তাহলে এই জায়গাগুলো তোমাকে ভালো করে, ইলেকট্রিসিটি আর হচ্ছে তোমার মডার্ন ফিজিক্স এই জায়গাটা ধরতে পারে, তাহলে এই দুটো তোমাকে ভালো করে পড়তে হবে। আচ্ছা। চলো, তারপর কে দেবে বলেছিলে? ঠিক আছে, আমি ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ, রিয়া বলেছিলে তাই না? স্যার একটা জিনিস জানার ছিল, বলো। বলছি স্যার, আমি যদি ওই একমাত্রিক গতি মানে ওই স্যার সরণ বেগ ত্বরণ এসব যদি পড়াই, তাহলে স্যার কি কি মানে কি পর্যন্ত দেখে যাবো এটার ব্যাপারে? আরেকবার বলো। আমি যদি স্যার ওই একমাত্রিক গতি চ্যাপ্টার, যেগুলো স্থিতি গতি যেটা আছে 9-এ, হ্যাঁ, ওই সরণ বেগ ত্বরণ এগুলো যদি পড়াই আর কি, তাহলে স্যার কি কি দেখে যাবো আর কি আমার ইন্টারভিউ কোশ্চেনের জন্য? কোন দিকে যাবে তাই তো, কতটা ডেপথে তাই তো, না কোশ্চেন ধরে কোনগুলো সেটা? চ্যাপ্টার দেখে যাবো একটু বললে ভালো হয়। যখন তোমার তোমাকে যদি ওই সরণ তারপর হচ্ছে বেগ এগুলো যদি করো, তাহলে তোমাকে বেশি দূর যাবে না হয়তো, আশা করা যায়। তোমাকে ওই ক্লাসিক্যাল মেকানিক্স যেগুলো আছে ওইখান থেকে জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে ওই নির্দেশ তন্ত্র সম্পর্কে তোমাকে একটু যে ধারণা নিয়ে যেতে হবে, ওখান থেকে জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফোর্স সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মানে যদি বল চলে আসো তুমি। তারপর হচ্ছে এই যে ত্বরণ মন্দন থেকে যে ছোট ছোট কোশ্চেনগুলো থাকে না, দেখবেন আমার জেনে রাখো বলে যে কোশ্চেনগুলো থাকে, ওইগুলোকে ভালো করে পড়ে যাবে। এইটা কি কমন টপিক হয়ে যাবে, এবার অন্য কিছু টপিক চয়েস করলে কি ভালো হতো?
এই স্মরণ ত্বরণ এটা কি বলতো একদম বেসিক একটা টপিক বিষয়টা। এবারে এখানে কমনও হতে পারে, তুমি একটা দেখবা রেডি করে যাবে, অন্য একটা দেখবা সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ করতে পারো তুমি। ঠিক আছে। কারণ বুঝতে পেরেছো, তোমাকে আবার বলবে যে গ্রাফও দিতে বলবে যে গ্রাফ রিপ্রেজেন্ট করো, তাহলে তখন একটু সমস্যাও ফেলতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন যে প্রমাণগুলো আছে, ওই যে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে সমীকরণগুলো আছে এগুলোকেও তোমাকে দিয়ে ফাঁদে ফেলতে পারে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো? কিছু ভালো টপিক যদি আপনি একটা বলে দিতেন আর কি, সাজেস্ট করতেন, তো ওখান থেকে আর কি একটা চয়েস করতাম, 10-12টা বা 15টা যে চয়েস 9-10 থেকে বলে দিতেন আর কি, যে টপিকগুলো পড়ানো যেতে পারে। টপিকগুলো তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা ভালো ভালো টপিক, যেগুলো হট টপিক গুলো হয় না, ওই টপিকগুলো চয়েস করলে ওখান থেকে আমরা চয়েস করতাম যে কোনো একটা। ঠিক আছে, তাহলে একটা আমি রাতের মধ্যে তোমাদের জানিয়ে দেবো মানে কি কি টপিক এবারে ভালো করে বাছতে হবে, বুঝতে পেরেছো? অর্ডার হ্যাঁ, টপিক ওটাই বাছতে বলছি, হবে। ওটা একটু বলে দিলে ভালো হতো তাহলে। ঠিক আছে, অর্ডার টপিক আমি দেখে তোমাদের বলবো। ঠিক। হ্যাঁ বলো। স্যার আপনি ওই একদিন বলেছিলেন না মানে চ্যাপ্টার না পড়িয়ে কোনো টপিক একটা পার্টিকুলার পড়ালে ভালো হয়, মানে চ্যাপ্টার হ্যাঁ হ্যাঁ, পড়ালে সেখান থেকে হুম, টপিক পড়াও তুমি, অসুবিধা মানে নেই। ওইরকম কারণ তোমার হ্যাঁ ওইরকম টপিক একটু কেমিস্ট্রি থেকেও বলে দিতেন, মানে শুধু টপিকের উপরে যদি দেওয়া যায়, মানে কোনো চ্যাপ্টার যখন শুরু করছি যে কোথা থেকে শুরু করবো আর কত দূর গিয়ে থামবো, মানে হয়তো মেন জিনিস বলানোর আগেই থামিয়ে দিল, সেরকম হয়ে হ্যাঁ, যেত। কেউ একজন আজকে গ্রুপে লিখেছিল যে স্যার টোটাল হোল চ্যাপ্টার পড়াবো না এমনি টপিক পড়াবো। দেখো, টপিক পড়াতে হবে তোমাকে, হোল চ্যাপ্টার তোমাকে পড়াতে বলবে না। আর হোল চ্যাপ্টার বলে চ্যাপ্টার নাম বলতে বলতে শেষ, টাইম শেষ। হ্যাঁ হ্যাঁ, সেটা তো চ্যাপ্টার মানে 1-1.5 মিনিটের মধ্যে চ্যাপ্টার আর কি পড়াবো, সেটা তো এই, সম্ভবই নয়। রিয়া কান ধরে দাঁড়াও। সেদিকে মেয়েটা একভাবে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তোগুলো রাতে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে স্যার, কিছু টপিক দিয়ে দিন, তাহলে হ্যাঁ, ওখান থেকে চয়েস করে নেবো। ঠিক আছে, চলো রিয়া। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে? স্যার শুধু ফিজিক্স নয়, কেমিস্ট্রিরও কিছু দিয়ে দেবে। অবশ্যই দেবো। বোর্ডটা দেখা যাচ্ছে? এখানে আমার কাছে খুব ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। পাখাটা বন্ধ করো। বন্ধ করে দেবো? হ্যাঁ হ্যাঁ, খোলা আছে না পাখাটা চললে? কথাগুলো কেটে যাবে যখন দূর থেকে বলবে না, তখন কথাগুলো কাটবে। ফিজিক্স পড়াচ্ছ, শব্দ সম্পর্কে জ্ঞান থাকতেই হবে। কি ডেমো দেবে? স্যার আইসোমারিজম বা সমাবর্তন। আরেকবার বলো। স্যার আইসোমারিজম বা সমাবর্তন। ঠিক আছে, শুরু করো। আচ্ছা আচ্ছা, আসতে পারি? শুরু করো। বলছি এই ক্লাসটাকে আমরা কি একটা আদর্শ ক্লাসরুম হিসাবে ধরে নিতে পারি, আর আপনাদের হুম স্টুডেন্ট হিসাবে ধরে নিতে পারি? তো শুরু করবো? হ্যাঁ শুরু করো। আচ্ছা, আগের দিন তোমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ এবং হাইড্রোকার্বনের ভাগগুলো তোমরা জেনেছো, এবং তার সাথে সাথে তোমরা কার্যকরী মূলকগুলো সম্পর্কেও জেনেছো। সবাই বাড়িতে পড়ে এসছো তো সব পড়াগুলো? আচ্ছা ঠিক আছে, প্রিয়া বলো দেখ, এইগুলো লিখতে কার্যকরী বলবে না, মূলকগুলোর আশা নাম। করা যায়। আমি 1 মিনিট বলি, এই ডেট তারপর হচ্ছে এগুলো লিখতে বলবে না। হ্যাঁ, ডাইরেক্ট টপিকে যেতে বলবে। তোমার টপিকগুলো ঠিক আছে। ডাইরেক্ট টপিকে যাও। কি বললাম বুঝতে পেরেছো? ডেটটা যদি বলে তাহলে লিখবে, নাহলে লিখতে বলবে না, আশা করা যায়। শ্রেণী ট্রেনিং এগুলো কিচ্ছু লিখতে বলবে না, শুধু মুখে বলে দেবে। মেন টপিকে চলো। আচ্ছা, তোমরা আগের দিন হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ এগুলো সব পড়ে এসছো। আচ্ছা, এবার কার্যকরী মূলকগুলো এক এক করে বলো তো তোমরা, আর বাকিরা সবাই খাতায় লিখো। হ্যাঁ বলো, ঠিক বলেছো। ওএইচ হাইড্রোক্সিল মূলক, সিএইচও অ্যালডিহাইড ও ইথার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রিয়া, তুমি এবারে বলো তো এই ফাংশনাল গ্রুপগুলো বা কার্যকরী মূলকগুলো দিয়ে কয়েকটা যৌগের নাম বলো। বলো। অ্যাসিটালডিহাইড, CH3CHO, ইথাইল অ্যালকোহল, CH3CH2OH, তাই তো? চলো এইবারে আমি দুটো এখানে যৌগ লিখছি, তোমরাও আমার সাথে সাথে খাতায় লিখো।
এইবারে সবাই খাতায় লিখো এবং দেখো যে এই দুটোর মধ্যে তোমরা কি কি মিল বা অমিল পাচ্ছ। হ্যাঁ, বলো চিত্রা, কি বলছো? এখানে এই দুটোর মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের সংখ্যা এবং এই নিচের দুটোর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সংখ্যা সমান সমান। তার মানে এখানে রয়েছে C3, মানে 3টে কার্বন, একটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। আর এই দুটোর মধ্যে রয়েছে 2টো কার্বন, 6টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তাই তো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এদের দুজনকারই গঠনগুলো একই, ঠিক আছে, কিন্তু স্ট্রাকচার গুলো আলাদা, তাই তো? এরকম যাদের গঠন একই কিন্তু স্ট্রাকচার আলাদা তাদেরকে আমরা কি বলবো? মানে অবয়বটা একই যাদের কিন্তু গঠনগুলো আলাদা তাদেরকে আমরা বলবো সমবয়বতা বা আইসোমারিজম। আইসোমারিজম কোথা থেকে এসেছে? আইসোমারিজম এসেছে গ্রিক শব্দ আইসোস, যার অর্থ হচ্ছে একই বা সমান, আর মারিস, যার অর্থ হচ্ছে পার্ট বা অংশ। তাহলে এইখান থেকে আমরা আইসোমারিজম বা সমবয়বতা এটাকে পাই, ঠিক আছে? এইবারে আমরা আইসোমারিজমের ভাগগুলো পড়বো। কয় প্রকার কি কি এগুলো পড়বো। সমবয়বতার দুটো ভাগে প্রথম হচ্ছে, একটা হচ্ছে গঠনগত সমবয়বতা, আরেকটা হচ্ছে স্টিরিও আইসোমারিজম বা ত্রিমাত্রিক সমবয়বতা, ঠিক আছে? এইবারে এই যে গঠনগত সমবয়বতা, এর আবার 4টা ভাগ রয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে শৃঙ্খলাগত সমবয়বতা, একটা হচ্ছে অবস্থানগত সমবয়বতা, আরেকটা হচ্ছে কার্যকরীমূলকগত সমবয়বতা, আরেকটা হচ্ছে মেটামরিজম, ঠিক আছে? এই যে 4টা ভাগ বললাম, এই 4টা ভাগের মধ্যে তোমাদের সিলেবাসে শুধুমাত্র অবস্থানগত আর কার্যকরীমূলকগত এই দুটো সমবয়বতার ডিটেলসে আলোচনা করব, এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা পরের ক্লাসে করবো, ঠিক আছে? চলো এবারে আমরা প্রথমেই জেনে নেব যে গঠনগত সমবয়বতা কাকে বলে। গঠনগত সমবয়বতা নামটা শুনে তোমরা কি বুঝতে পারছো? যে এদের গঠনগুলো একই হবে কিন্তু এদের মানে গঠনগুলো আলাদা হবে, কিন্তু এদের যে আণবিক সংকেত সেটা একই হবে। তাহলে চলো আমরা যে উদাহরণগুলো প্রথমে দেখেছিলাম সেই উদাহরণই একটা নিই। এইগুলো হচ্ছে গঠনগত সমবয়বতা উদাহরণ। এইবারে এটার যে ভাগটা আমরা পড়বো অবস্থান বা পজিশন আইসোমারিজম, সেটা দেখো এইখানে যে OH রয়েছে, এখানে OH রয়েছে, ঠিক আছে? এইখানে OH এর পজিশন হচ্ছে 1, কিন্তু এখানে OH এর পজিশনটা হচ্ছে 2। তার মানে কি দেখতে পাচ্ছি? মানে প্রতিস্থাপিত মূলক বা কার্যকরী মূলকটা একই রয়েছে, OH বা হাইড্রোক্সিল, কিন্তু এদের দুজনকার অবস্থানটা আলাদা। সেই জন্য আমরা এটাকে বলবো অবস্থানগত সমবয়বতা বা পজিশনাল আইসোমারিজম, ঠিক আছে? এবারে আরেকটা কি বলবো? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ফাংশনাল গ্রুপ আইসোমারিজমটা কি? সেটা কি মানে আণবিক সংকেত একই কিন্তু এদের ফাংশনাল গ্রুপটা সেটা হচ্ছে অন্য হবে। যেমন ধরো আমি লিখছি CH3 CH2 OH আর CH3 ও CH3। এখানে আমরা কি দেখতে পাবো? এখানে দেখো C2H6O দুটোরই রয়েছে, প্রথমে আমরা জেনেছি। এখানে OH বা হাইড্রোক্সিল মূলক রয়েছে, এখানে O আর বা ইথার মূলক রয়েছে। তার মানে কি এদের দুজনকার এই যে কার্যকরী মূলক সেই দুটো আলাদা রয়েছে। সেই জন্য এটাকে আমরা কি বলবো? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম বা কার্যকরী মূলকগত সমবয়বতা। ঠিক আছে, ঠিক আছে, এইবারে তোমরা ঠিক বলছি লিখতে লিখতে মানে যখন লিখছো তখন থেমে যাচ্ছ কেন? মানে মুখে কোনো কথা বলছো না। যখন লিখলে বিভিন্ন যৌগগুলো তখন কোনো মুখে বললে না যে কি লিখছো না লিখছো, আপনি সে লিখে গেলে। দ্বিতীয় ক্ষেত্রে যখন অবস্থানগত সমবায়তা লিখছিলে তখনও কিছু বললে না, শুধু লেখার পর বলছো, লিখতে লিখতে বলছো না। একটা আছে, বাকিদের জিজ্ঞেস করি। সুশোভন বলো কি সমস্যা আছে আমাদের রিয়ার? ঠিকই লাগলো স্যার, কিন্তু আমি কেমিস্ট্রি অতটা বলতে পারবো না, কিভাবে ইন্টারেস্টিং করা যাবে অতটা ভাবতে বুঝতে পারছি না। কেমিস্ট্রির কি আছো? আমি আছি স্যার। কে নাম বলো? মোনালিসা। হ্যাঁ মোনালিসা বলো, কেমন লাগলো? না স্যার ঠিকই আছে, কিন্তু প্রথমে ওই সমবয়বতা জিনিসটা কি একটু বলে শুরু করলে ভালো হতো। মানে সমবয়বতা কেন, সমবয়বতা ব্যাপারটা বলে বাকি বললাম না যে আণবিক সংকেতটা আর বাকিটা একই।
সংজ্ঞাটা বললাম না প্রথমে, হ্যাঁ মানে সংজ্ঞাটা ঠিক স্পষ্ট হলো না আর কি, বাকি ঠিকই আছে। ওটা আমার বলার ছিল, মানে আমি একটু মানে ক্লিয়ার হলো না জিনিসটা, মানে স্টুডেন্টদের বোঝার ক্ষেত্রে সমবায় শুভাশিস জিনিসটা ক্লিয়ার হলো। বলো। হ্যাঁ স্যার, মোটামুটি ভালোই লাগলো আমার। ঘনশ্যাম, অপূর্ব বলো। অপূর্ব হ্যাঁ স্যার, হ্যালো। বলো। হ্যাঁ স্যার, বলছি একটু ওই আহ, কথাটা একটু আস্তে আস্তে হচ্ছিল, মানে আওয়াজটা একটু আমার মনে হয় যে একটু জোর করা উচিত আর কি। আর একটু হালকা থেমে যাচ্ছিল, ওইটাই আমার চোখে পড়লো আর কি। বাকি স্যার ঠিক আছে, কনসেপচুয়াল ঠিক আছে। হুম। আর কেউ কিছু বলবে রিয়ার সম্পর্কে, যে এই জায়গাটা ঠিক করলে ভালো হতো? সুস্মিতা, ছাত্রছাত্রীদের এনকারেজ করাটা মানে উৎসাহিত, মানে ওদের ইনভলভ রাখাটা বুঝতে পারলাম না ঠিক আমি। ওদের প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত ছিল। হ্যাঁ, যে অবস্থান গঠিত আর হচ্ছে আমাদের যে আমি যে গঠনগত ওই কি। জিজ্ঞেস করলাম না যে পরে গত সমবায়বতা ওটা বারবার বলছিল, অবস্থান ঘটিত সমবায়বতকে। এটা মানে তো ভুল, সেটা আর কি, সেটাই মনে হচ্ছিল। আর তাছাড়া এমনি ভালো বলেছে, সুন্দর হয়েছে। স্যার আমি একটু বলতে চাই, হ্যাঁ মানে বলো বলো। ওখানে ওনারা একদম টাইম বেঁধে দিচ্ছেন যে 3 মিনিটের একটা ডেমো দাও। তো এখানে ফিজিক্যাল আমি সায়েন্সে কখনো যেহেতু বললাম। স্টুডেন্ট বেশি, আমার মনে হয় যে আরো টাইমটা কমিয়ে দেবে। তো হুম হুম ইন্ট্রোটা একটু কম হওয়া উচিত মনে হয় যেটা। হুম। বাকি বলা ঠিক লেগেছে। বুঝতে পেরেছো রিয়া? তাহলে তোমাকে এই জিনিসগুলো, যে দেখো এখানে যারা স্যার আছে, আপনি এখানে যারা আছে প্রত্যেকেই মানে আর কি কিন্তু, একটু ইন্টার হ্যাঁ এক মিনিট ওয়েট। শুনলাম এখানে সবাই। এখানে যারা প্রত্যেকে আছে প্রত্যেকে কিন্তু এক একজন টিচার, মানে হবু টিচার। তাহলে তোমার যে ফলস গুলো ধরছে, কারো না কারোর চোখে ধরো সেগুলো আসছে, তাই সেই দিকগুলো আমাকে কি করতে হবে, ঠিক করতে হবে। কেমন বুঝতে পারছো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার। আরো বেটার হবে। ফের ডেমো দিবে বাড়িতে, কেমন? বলছি স্যার পাশে কত দেবেন আপনি? নাম্বার দিইনি কাউকে আমি। না, বললেন না স্যার। স্যার সেরকম ভাবে স্যার একটু ইয়ে করবো আর কি, মানে ইমপ্রুভ, মানে বলাটা ইমপ্রুভ করবো, আর ওই সবাই যেগুলো বললো মানে একটু শুনে যেগুলো বললো ঠিক সেগুলো করার একটু তুমি ইয়ে করো, যে আবার ডেমো দেবে, চিন্তা নেই, সেদিন নাম্বার দেবো। চেষ্টা। আপনি বললেন না স্যার, না এখন বললাম না স্যার। বলো স্যার, সবাই যে শেষ স্যার, কত দেবে 5-এর মধ্যে? 3.5। 3.5। সুমি? 5-এ কেন দেবেন, 10 তো। না স্যার 5-এ, 10 তো। 5-এ আমরা করছি, চলো। হ্যাঁ পাশেই বলছি। না আমি বলতে পারবো না, আপনি বলুন। তানজিলা বলো। ভালো লেগেছে স্যার, বেশ ভালো। বুঝতে পারলাম না। স্যার ভালো লেগেছে আমার ইংলিশ, মানে ফ্লুয়েন্সিও ঠিকঠাক ছিল। ওই একটাই শুধু ওই যে লেখার সময় থেমে যাচ্ছিল, ওইটাই একটু চোখে পড়েছে, বাকি সবকিছু ঠিক লেগেছে। 3.5 থেকে 4-এর মধ্যে পাবে, চিন্তা নেই, আশা করা যায় 5-এর মধ্যে। এবারে এই যখন, টপিকটা চলে আমি সলভ করতে পারি তো? হ্যাঁ অড টপিক তোমার হয়তো হবে সমবায়তা, দেখা যাক কি হয়। কেমন বুঝতে পেরেছো? যৌবযোগ থেকে ধরেছো, ওই জন্য তোমাকে হয়তো বেশি নাম্বারও দিতে পারে, হয়তো কোশ্চেনও করবে এবার তোমাকে এখান কোশ্চেন থেকে। মানে ওটাই আমি যৌবযোগ বলছি। টোটালটাই মানে রপ্ত করে যেতে হবে তোমাকে। আমি আমি কিন্তু বিরাট ভালো নয় অর্গানিকে, তবুও মানে বললাম। তোমার কথা বোঝা যাচ্ছে না। বললাম স্যার বিরাট যে মানে অর্গানিকে প্রচুর ভালো সেরকম নয়, কিন্তু 9-10 সিলেবাস বা 11-12 যেটুকু আছে সেইটুকু স্যার হয়তো পারতে পারি। তবু স্যার আপনি স্যার কোশ্চেন আলোচনা করলে তখন হয়তো আরো ক্লিয়ার হবে ব্যাপারগুলো আর কি। ঠিক আছে, যোগ থেকে কোশ্চেন আলোচনা হবে নেক্সট দিন, টপিক অনুযায়ী করবো। বলো সৌমি, তুমি দেবে ডেমো? না স্যার, আমি ভিডিও করে আপনাকে পরে পাঠাবো। ঠিক আছে। আর কেউ দেবে?
ঠিক আছে, আজকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করি মানে এক একজনকে। তার বলো অপূর্ব, তোমার সম্পর্কে বলো কিছু, তোমার পরিচয় দাও। অপূর্ব, হ্যাঁ হ্যালো। তোমার হ্যাঁ স্যার। তোমার হ্যাঁ পরিচয় স্যার, দাও। ওই হ্যাঁ স্যার, ফোনটা প্রবলেম হয়েছিল, তার জন্য সাউন্ডটা অন করতে পারিনি। ও, স্যার, আমি অপূর্ব মাঝি। আহ, আমার বাড়ি বাঁকুড়া জেলার হিড়বান ব্লকের বানসা গ্রামে। আমি আমাদের পাশের স্কুল এখানে নন্দা পল্লীমঙ্গল হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি, এবং তারপর আমি এইচএস করেছি ইনপুর গোয়েঙ্কা হাই স্কুল। এবং এরপর আমার গ্র্যাজুয়েশন আমি কমপ্লিট করেছি কেমিস্ট্রি অনার্স থেকে রাঁচি ইউনিভার্সিটি। এবং তারপর 2022 সেশনে বিএড কমপ্লিট করেছি রাধারানী এডুকেশনাল ইনস্টিটিউট বর্ধমান ইউনিভার্সিটি থেকে। এবং এই 2025 এসএলএসটিতে রিটেন পরীক্ষায় কৃতকার্য হয়ে আপনাদের কাছে এসেছি। তোমার সাবজেক্ট কি ছিল গ্রাজুয়েশনে? আমার স্যার কেমিস্ট্রি। কেমিস্ট্রি। কেমিস্ট্রি ছিল স্যার। তুমি ডেমো দেবে কোন টপিকের উপর বলো তো? হ্যাঁ স্যার, আমি 4টা টপিক স্যার রেডি করেছি। একটা স্যার করেছি পিএইচ, আর আর একটা সলিউশন, আর একটা ইলেকট্রোলাইসিস তড়িৎ যেটা তড়িৎ লেপন, আর স্যার পিস্টোটান। 4টা রেডি করেছি এখন। এই মুহূর্তে স্যার দিতে পারবো না, কারণ কি একটু বাইরে গেছিলাম, এই এলাম তাই। তারপর একটু পিএইচ স্কেলের দেরিতে গুরুত্ব জয়েন বলো তো। করলাম। হ্যাঁ স্যার। পিএইচ স্কেলের গুরুত্ব বলো। এই পিএইচ গুরুত্ব স্যার, আমাদের মানে অ্যাসিড এবং বেসকে আমরা স্যার জৈব অনুঘটকের দ্বারা, সরি, জৈব নির্দেশকের দ্বারা আমরা চিনতে পারি। ধরুন স্যার, লাল মাছ এবং নীল মাছ চিনতে পারি, কিন্তু ওর স্ট্রেন কতটা বা কতটা, সবগুলাই কি সমান অ্যাসিড বা সমান ক্ষার তো নয়। তার জন্য আমরা পিএইচটাকে আনা হয়েছিল। পিএইচ এনেছিলেন সোরেনসেন 1909 খ্রিস্টাব্দে। তুমি ছাত্রদের কিভাবে মানে হুম। পিএইচ স্কেলটা বোঝাবে? হ্যাঁ স্যার, ছাত্রদের ওই সোরেনসেন যে স্কেলটা যে ব্যাখ্যাটা দিয়েছিলেন, সেটা থেকে আমি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস মানে স্যার পরিমাণগত হিসেবে বোঝাবো, মানে জিরো জিরো থেকে 7, 7 থেকে 14, ওটা মানে স্কেলের মাধ্যমে। এবং তারপর স্যার কালার পিএইচ যে পেপার সেটা দিয়ে বোঝাবো। এবং এবং তার সাথে সাথে স্যার বাস্তব যে আমাদের পিএইচ এর কিছু কিছু, যেমন মুখঘরে আমাদের এই স্টোমাকের পিএইচ, তারপর স্যার আমাদের মুখঘরের পিএইচ, আর এই সবগুলো নিয়ে আলোচনা করব। বলো তো, এই যে আমাদের এসআইআর হচ্ছে, এসআইআর কতটা প্রয়োজনীয়? হ্যাঁ স্যার, আমার মতে এসআইআরটা স্যার বিশেষ করে আমাদের তো ভারতবর্ষ একটা সর্বভৌম রাষ্ট্র। তাই এই ভোটের মানে জনগণের এই ভোট দেওয়ার অধিকার সবারই আছে। আহ, তাই আমার মনে হয় এই যে উম, দেশের দেশের সুরক্ষা এবং সুরক্ষাকে মাথায় রেখে বাইরের অনেক অনেক বাইরের যে বিদেশি আক্রমণ, সে আক্রমণ এবং দেশের সুরক্ষার উপর মাথায় রেখে এই এসআইআর, আমার মনে হয় এসআইআরটা করা উচিত। হয়তো কিভাবে একটা দুর্বল ছাত্রকে মোটিভেট করবে? হ্যাঁ স্যার, প্রথমে দুর্বল ছাত্রকে তার দুর্বলতা সম্বন্ধে প্রথমে জানবো যে কি, এবং বিশেষ করে আলাদাভাবে তার সাথে বন্ধুত্বের মতো আচরণ করে কথা বলবো। এবং তারপর যে জায়গাগুলো দুর্বল, সেই দুর্বলগুলো দিয়ে আমি ইনক্লুসিভ এডুকেশন বা আলাদাভাবে ওর পার্ট নেবো এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করবো।
এবং বিশেষ করে তার মানসিক যদি কোনো সমস্যা বা মানসিক ওই দিকটাও খেয়াল খেয়াল রাখবো। এবং অতঃপর তার যদি প্রয়োজন হয় হেড স্যারের সাথে কথা বলে বাড়ির সাথে যোগাযোগ করব এবং অতঃপর নিজেও যোগাযোগ করার আমি চেষ্টা করব। নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য বলো তো? সে নিয়মিত প্রতিফলন হয় প্লেন সারফেসে, আর বিক্ষিপ্ত প্রতিফলন প্লেন সারফেস হয় না। নিয়মিত নিয়মিত প্রতিফলনে রশ্মিগুলো এক এক নির্দিষ্ট 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 দিকে তারা যায় এবং বিক্ষিপ্ত প্রতিফলন চারদিকে রশ্মিগুলো ছড়িয়ে যায়। বলো তো নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলনের যে সূত্র আচ্ছা। সেটা কি খাটে? হ্যাঁ স্যার, প্রতিফলন সূত্র খাটে। তাহলে এই ক্ষেত্রে আপাতন কোণ আর প্রতিফলন কোণ কি একই হয়? হ্যাঁ স্যার, আপাতন কোণ প্রতিফলন কোণ একই হয়। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে? হ্যাঁ, বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আপাতন এবং প্রতিফলন কোণ স্যার একই হয়। একই হয়, তাই তো। লেন্সের ক্ষমতা বলতে কি বুঝো? লেন্সের লেন্সের ক্ষমতা স্যার এই এক কথা আমি স্যার এই মুহূর্তে বলতে মনে আসছে না, বলতে পারছি না, কিন্তু স্যার ডায়াপ্টার একক দ্বারা ওকে মাপা হয় আর কি, ওইটুকু স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে। রৈখিক বিবর্ধন বলতে কি বুঝি? স্যার রৈখিক বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব, ওই সূত্রতে ইয়ে করে। এক্স রশ্মির বৈশিষ্ট্য বলতে পারবে? হ্যাঁ স্যার, এক্স রশ্মি স্যার ভেদন ক্ষমতা সম্পন্ন অত্যধিক ভেদন ক্ষমতা সম্পন্ন একটি রশ্মি, যেটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয়। বৈশিষ্ট্যগুলো বলো। আর ব্র্যাগের সূত্র বলতে পারবে? না স্যার, এই মুহূর্তে স্যার আমার মনে পড়ছে না ব্র্যাগের সূত্র। ঠিক আছে, একটু সাবজেক্টিভ গুলো ভালো করে পড়বে। হ্যাঁ হ্যাঁ স্যার। যেহেতু তুমি ধরো সাপোজ যদি ক্যান্ডিডেট যেহেতু বেশি আছে, সেক্ষেত্রে এটাও হতে পারে যার যে ফিজিক্সে তার কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কোশ্চেন করতে পারে, আবার যে কেমিস্ট্রি তার ফিজিক্স ডিপার্টমেন্টে কোশ্চেন করতে পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ উইক জায়গা থেকে। হ্যাঁ স্যার, বলছিলাম কি, ওই যে 4টা ডেমো প্র্যাকটিস করেছি তার মধ্যে কেমিস্ট্রির ধরুন স্যার দ্রবণটা করেছি আর এই পিএইচটা করেছি, আর এইদিকে স্যার ক্লাস 10 করেছি স্যার তড়িৎ লেপনটা। কোনটা দেওয়া স্যার ভালো হবে আর কি? দেখো বিষয়টা হচ্ছে এখানে সবাই তোমরা আছো। হ্যাঁ স্যার। আমি এখন যদি তড়িৎ লেপন বলি, সাপোজ তড়িৎ লেপন ব্যাপারটা আছে, একটা মেয়েও করেছে তড়িৎ লেপনটা। বিষয়টা হচ্ছে তড়িৎ লেপন বললাম, সবার একটা ভালো স্যার বলেছে যে তড়িৎ লেপনটা করতে, তাই সবাই করলো বিষয়টা। তোমাদের 176 জন বা 78 জন আছো এর মধ্যে। তেমনি একইভাবে অন্যান্য কোচিং সেন্টার প্লাস যারা তো বাড়িতে প্র্যাকটিস করছে তারাও করবে। তাহলে এই তড়িৎ লেপন ব্যাপারটা একটা কমন হতে পারে, কিন্তু আনকমন হতে পারে। কি বল, বুঝতে পেরেছো? যেমন হচ্ছে দ্রবণ চ্যাপ্টার, দ্রবণ চ্যাপ্টারে সবাই করবে, কিন্তু দ্রবণের যে ভাগগুলো থাকবে বিভিন্ন, সেগুলো করতে পারো তুমি সেক্ষেত্রে, বুঝতে পেরেছো? আবার কি বললে, পৃষ্ঠটানটাও হ্যাঁ একটা অড বিষয় আছে, পৃষ্ঠটানটা করতে পারো, কেউ সান্দ্রতা করতে পারো, মানে এগুলো ভাগ ভাগ করে করতে পারে। মিডল দিকে কেউ যাবে না, সবাই দেখে ফিজিক্সে যারা তারা ওই একমাত্রিক গতি যাবে, স্মরণ নাই হয়তো যারা কেমিস্ট্রি অ্যাসিড বেস সল্টে যাবে ম্যাক্সিমাম জন। কেউ জৈব যৌগের সহজে যাবে না, কারণ তাকে ধরবে বলে। তারপর হচ্ছে এই তড়িৎ লেপন কনসেপ্টটা কারণে আসতেও পারে, না আসতেও পারে। তড়িৎ বিশ্লেষ্য সমযোজী মানে সমযোজী আর হচ্ছে তড়িৎযোজী, এখান থেকে পড়াতে পারে। তারপর হচ্ছে এই পর্যায় সারণীতে কেউ ভয়ে যাবে না, পর্যায় সারণীতে আয়নীকরণ, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কেউ যাবে না। পর্যায় সারণী পড়াবে মেন্ডেলের পর্যায় সারণী, সেগুলো বেসিক জিনিসটা পড়িয়ে বেরিয়ে চলে যাবে এইগুলো। তারপর হচ্ছে আমাদের যেমন হচ্ছে এইতে রাসায়নিক গণনা, জীবনে কেউ ধরবে না ওই চ্যাপ্টারটা,
রাসায়নিক গণনা হ্যাঁ মাধ্যমিকের ক্ষেত্রে আছে, বা মূলের ধারণা 9 এর ক্ষেত্রে আছে, এটা কেউ ধরবে না হ্যাঁ সহজে। তারপর হচ্ছে এই কঠিন পদার্থের প্রসারণ, দেখবা একটা আছে তাপের প্রসারণ যে ঘটনা, এটা সহজ চ্যাপ্টার কিন্তু কেউ সহজে ধরবে না, একদম বেসিক চ্যাপ্টার এটা। হুম। এই কিছু কিছু বলছি মেটালার্জির রাসায়নিক বা আয়রনসের ওটা কি একটু বলে দেবেন তো? মেটালার্জি চ্যাপ্টারের ওই মানে ভাই মরচে পড়ে আর তার প্রিভেনশন একটা আছে না ধাতুবিদ্যা চ্যাপ্টারে, হুম তো ওইটা একটু বলে দেবেন তো। ঠিক আছে। এই ধাতুবিদ্যা চ্যাপ্টার আছে, এমনি একটা চ্যাপ্টার, এখানে কেউ সহজে যাবে না। সবাই দেখবা ওই একমাত্রিক গতি, দ্রবণ, মানে যেদিকে কেমিস্ট্রি আছে দ্রবণ, অ্যাসিড বেস। বলছি যদি ওই লোকের মরিচা পড়াটা করা হয় ঠিক আছে, তাহলে বলছি স্যার ওইখান থেকে কি ধাতুবিদ্যার মানে যে আরো যা যা কোশ্চেন আছে ওগুলোও করতে পারে? হ্যাঁ, মূল থেকে গেলে তোমাকে প্রত্যেক মানে পর্যায় সারণী জানা অ্যাকচুয়ালি, তার আণবিক ভর, পারমাণবিক ভর, আণবিক গুরুত্ব, এই সমস্ত সমস্ত কিছু সম্পর্কে জানতে হবে তোমাকে। ঠিক আছে, স্যার সিলেক্টিভ বলছিলাম, হ্যাঁ বলো। স্যার একটা কথা ছিল, বলছিলাম যে আমি ডেমোগুলো স্যার মোটামুটি 5.5 মিনিটের মধ্যে স্যার কমপ্লিট কমপ্লিট করছি আর কি, যেগুলো প্র্যাকটিস করছি। হ্যাঁ, তো স্যার ওটা লেন্থটা কি স্যার একটু বেশি করবো, মানে ধরুন ওটার মধ্যে আমি ধরুন পিএইচটা মানে 3 মিনিটের মধ্যে স্যার পিএইচ এর স্কেল পর্যন্ত আমি যেতে পারছি, পিএইচ হ্যাঁ, স্কেল কিছু কিছু উদাহরণ দিচ্ছি। হচ্ছে তো। এবারে তুমি পিএইচএস স্কেলের পর তোমাকে হয়তো কোনো কারণে স্যার তোমাকে যাচাই করলো, প্রথমে তোমার সিট পড়লো, মানে ইন্টারভিউ টেবিলে প্রথমে তোমাকে ডাকলো, তখন হয়তো দীর্ঘায়িত তোমাকে হ্যাঁ শুনতে পারে, কি বলো, বুঝতে পেরেছো? যত হ্যাঁ লাস্টের দিকে হবে তত কি হবে তোমার হ্যাঁ মানে কম দেখবে, মানে গুরুত্বটা কমে যাবে, প্রথম দিকে গেলে গুরুত্বটা বাড়বে কিন্তু। হ্যাঁ সেক্ষেত্রে স্যার তুমি পিএইচ স্কেলের সঙ্গে কিছু অ্যাড করে রেখে দেবে, যদি পিএইচ স্কেলটাই তুমি দাও, তার মানে যে তোমাকে স্যার যদি না থামায় তোমাকে কিন্তু অনবরত ক্লাস নিতে হবে, হ্যাঁ স্যার আশা করি। আর প্রত্যেকে যে ডেমো দেবে, ডেমোর প্রথম 1 মিনিট যেন একদম কি হয়, মানে স্পেশাল হয়। যতগুলো মানে ডেমো রেডি করছে ওই প্রত্যেকের প্রথম 1 মিনিট স্পেশাল হয়, এমন ধরা কথা, বাচনভঙ্গি এবং ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাকশন হবে না অ্যাকচুয়ালি, ওই যে টপিক পড়াবে সেই টপিক সম্পর্কে বা টপিকটার ব্যাপারে যেন একদম স্পেশাল কিছু দিয়ে যাও, সেরকম একটা সবার চেয়ে আলাদা। ঠিক আছে? আর যদি কোনো কারণে যদি কপাল খারাপ থাকে তাহলে হয়তো বলতে পারে যে আমি মানে স্যাররা হয়তো চুজ করে দিল, আশা করি দেবে না, 11-12 এর ক্ষেত্রে দেয়নি। চলো তানজিলা। সৌমি, হ্যাঁ স্যার। তোমার পরিচয় দাও। আমার নাম সৌমি চৌধুরী। আমি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর থেকে আসছি। আমি গ্র্যাজুয়েশন করেছি সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় থেকে। মাস্টার্স করেছি গুরু ঘাসিদাস সেন্ট্রাল ইউনিভার্সিটি ছত্তিশগড় থেকে। এরপরে আমি বিএড করেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে রাসবিহারী বিএড কলেজ থেকে। তোমার কোন সাবজেক্ট বললে? আমার কেমিস্ট্রি। বলতে পারবে তোমার গ্র্যাজুয়েশনে কি কি সাবজেক্ট ছিল পাশের? গ্র্যাজুয়েশনের পাশে আমার ফিজিক্স ছিল আর ম্যাথ ছিল। বলো, আব্বা প্রিন্সিপালটা মনে আছে? আউটবাউ প্রিন্সিপাল যখন কোনো পরমাণুতে ইলেকট্রন ফিলিং হয় তখন প্রথমে সর্বনিম্ন শক্তি স্তরে ইলেকট্রন যায়, এরপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যায়। বলো তিশা নস্কর, কিছু বলবে? না স্যার, ভুল করে ওটা চলে গেছে। রেখা বর্ণালী বলতে কি বুঝি? রেখা বর্ণালী বলতে যখন কোনো পরমাণুর ভেতর দিয়ে আমরা আলো
পাশ করাই, তখন যদি সেটা পর্দায় যদি সেটার বর্ণালী তৈরি করা হয় বা ফেলা হয়, তখন যদি রেখা আকারে বর্ণালী উৎপন্ন হয় তখন সেটাকে রেখা বর্ণালী বলে। যেমন আম, সম্ভবত ভাস্বর বাতির ক্ষেত্রে দেখা যায়। ঠিক মনে নেই স্যার, ভুলে গেছি। মোজলের সূত্র মনে আছে? মোজলের সূত্র নিউ ভ্যারিটিয়াস রুট ওভার অফ জেড, অর্থাৎ কম্পাঙ্ক পরমাণু ক্রমাঙ্কের রুট এর সাথে সমানুপাতিক হবে। ফটো ইলেকট্রিক এফেক্ট বলতে কি বুঝি? ফটো ইলেকট্রিক এফেক্ট হলো ফোটনের প্রভাবে কোনো ধাতব সারফেস থেকে যখন ইলেকট্রন নিঃসরণ হয়, সেটাকেই ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া বলা হয়। আর সূচনা কম্পাঙ্ক? যে ন্যূনতম কম্পাঙ্কের আলো আপতনের ফলে এই ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনাটি শুরু হয়, সেই ন্যূনতম কম্পাঙ্ককে বলা হয় সূচনা কম্পাঙ্ক। ব্যতিচার আর অবর্তনের মধ্যে পার্থক্য কি? অপবর্তন ব্যতিচার এবং অপবর্তন। ব্যতিচার মনে পড়ছে না স্যার। তরঙ্গ মুখ কি বলতে পারবে? না স্যার, মনে নেই। কে বললে বলো, আমি বুঝতে পারলাম না। না, মনে নেই স্যার। কেউ একজন এসএমএস করলে আমাকে বলো, দেখতে পাই না আমি। আরেকবার এসএমএসটা করো, দীপঙ্কর। ঠিক আছে। সৌমি, রিভিশন করতে হবে বইগুলো। হ্যাঁ স্যার, পড়া শুরু করতে পারিনি, করবো এবার আস্তে আস্তে। আস্তে আস্তে পড়লে হবে না, এবারে হাই স্পিডে যেতে হবে, বন্দে ভারত এক্সপ্রেসের মতন। আচ্ছা, আমাদের ডিউটি মোটামুটি কবে হতে পারে? দেখো, সবারই আস্তে ভেরিফিকেশন দিয়ে দেবে। ভোটের মধ্যে কোনো বলেছে যে ভোটের মধ্যে কোনো কিছু আটকাবে না, কিন্তু তবুও ডেট করে যাচ্ছে সমস্ত কিছুর। আশা করি পরপর নেবে প্রক্রিয়াগুলো। রেডি হও, যত লেট হবে তত তোমাদের সমস্যা। কারণ হচ্ছে এই ভোটের পর কি হবে বলা মুশকিল। তার আগে যদি হয়ে যায়, ইন্টারভিউ নিয়ে হয়তো রেখে দেবে। এখন আগস্টের মধ্যে নিয়োগ বলেছে, এখন জানি না কি করবে। 25 মে 23 মে পর্যন্ত তো মানে ডেট আছে আর কি, টোটালটা কয়েকটা ডেট চেঞ্জ হবে হয়তো, চেঞ্জ করেছে কিনা আমি জানি না। এখন ওই ইতিহাস, ভূগোল আর ম্যাথ এই তিনটের দিয়েছে আর কি ভেরিফিকেশন, শুধু ইন্টারভিউ দেয়নি, শুধু ভেরিফিকেশন দিয়েছে আর কি। সময় ভালো করে পড়ো, হ্যাঁ? শেষ বেলায় এসে যেন পড়াশোনা ছেড়ে দিও না যেন। দীপঙ্কর, দীপঙ্কর বলো। অন্বেষা বলো। অন্বেষা, গুড ইভিনিং স্যার। তুমি কোথা থেকে আসছো? স্যার আমি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর থেকে আসছি।
তোমার সাবজেক্ট কি ছিল? স্যার আমার সাবজেক্ট রসায়ন। আমি রসায়নে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করেছি। কত সালে? আমি স্নাতক ডিগ্রি পাস করেছি 2014 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে, আর স্নাতকোত্তর ডিগ্রি পাস করেছি 2016 সালে শিবপুর থেকে। পদার্থবিদ্যা আর রসায়নবিদ্যার মধ্যে পার্থক্য কি? পদার্থবিদ্যায় আমরা পদার্থের বিভিন্ন রকম ধর্ম সম্পর্কে জানতে পারি, আর রসায়ন বিদ্যায় মানে পদার্থের বিভিন্ন রাসায়নিক ধর্ম বা পদার্থের বৈশিষ্ট্য, তার হচ্ছে জারণ সংখ্যা কেমন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিভিন্ন রাসায়নিক ধর্ম সম্পর্কে আমরা জানতে পারি রসায়ন বিদ্যার সাহায্যে। তুমি কেমিস্ট্রি সাবজেক্টে কেন চুজ করেছিলে? স্যার আমার কেমিস্ট্রিতে প্রথম ইন্টারেস্ট লেগেছিল ক্লাস 8 থেকে, এবং ক্লাস 8-এ আমাদের ক্লাসে যে দিদিমণি পড়াতো সেই দিদিমণিকে আমার খুব ভালো লাগতো পড়ানো, এবং ক্লাস 8 থেকেই আমার প্রথম কেমিস্ট্রিতে ইন্টারেস্ট লাগে। সেই থেকে আমি সেদিন থেকেই ডিসাইড করি যে আমি ভবিষ্যতে রসায়ন নিয়েই পড়বো। তুমি কোন টপিকের উপর ডেমো দেবে? স্যার আমি ডেমো 4টা টপিক রেডি করেছি। পরমাণুর গঠন, তেজস্ক্রিয়তা, আর ফিজিক্স থেকে বল, গতি এবং নিউটনের গতিসূত্র। তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। 1 বেকারেল সমান কত কুড়ি? স্যার 1 বেকারেল সমান 3.6 কুড়ি। এই মুহূর্তে স্যার ঠিক মনে পড়ছে না। 3.6 কুড়ি। সাইক্লোট্রন কি? সাইক্লোট্রন ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘোরে তখন সেই ঘূর্ণায়মান ইলেকট্রনে যে কম্পাঙ্ক সেটা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তাকে বলা হয় সাইক্লোট্রন। লেন্জের সূত্রটি মনে আছে? স্যার লেন্জের সূত্র? হুম। হ্যাঁ স্যার বলছি। লেন্জের সূত্র স্যার সমীকরণটা হচ্ছে ই ভ্যারিডেজ মাইনাস এল ডিআই ডিটি, মানে তড়িৎ চুম্বক কোনো তড়িৎবাহী কুণ্ডলীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয় তাহলে যে তড়িৎ চুম্বকীয় আবেশ তৈরি হয়, মানে কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হয়, সেই আবিষ্ট তড়িৎচালক বল তড়িৎ প্রবাহ যে সৃষ্টির কারণ তাকে বাধা দেয়। আর লরেন্স ফোর্স বলতে কি বুঝি? লরেন্স ফোর্স একটি আহিত কণা যখন তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রে গমন করে তখন সেই আহিত কণার উপর মোট তড়িৎ বল এবং চৌম্বক বলের যে সমষ্টি তাকে বলা হয় লরেন্স বল। এফ সমান কিউই প্লাস কিউ ভিবি, কিউই যেখানে তড়িৎ বল আর কিউ ভিবি যেটা হচ্ছে চৌম্বক বল। প্রাথমিক কোষ আর গৌণ কোষের মধ্যে পার্থক্য কি? প্রাথমিক কোষের প্রাথমিক কোষের রোধ হচ্ছে না, প্রাথমিক কোষকে হচ্ছে বারবার তড়িৎ প্রবাহ পাঠিয়ে সেটাকে ব্যবহার করা যায় না, কিন্তু গৌণ কোষকে তড়িৎ প্রবাহ পাঠিয়ে সেটাকে পুনরায় কার্যক্ষম বা ব্যবহার করা যায়। আর প্রাথমিক কোষের রোধ হচ্ছে অত্যন্ত বেশি হওয়া, এখান থেকে খুব একটা বেশি তড়িৎ প্রবাহ পাওয়া যায় না, কিন্তু গৌণ কোষের রোধ খুব কম হয়, সেখান থেকে বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। প্রাথমিক কোষের উদাহরণ হচ্ছে ভোল্টীয় কোষ, আর গৌণ কোষের উদাহরণ হলো সঞ্চয়ক কোষ, লেড কোষ এগুলো। এনথালপি বলতে কি বুঝো? এনথালপি এনথালপি কোনো সিস্টেমের মধ্যে মোট অভ্যন্তরীণ শক্তি এবং সিস্টেমটার যে মোট যে পরিমাণ কার্য করে
অর্থাৎ সিস্টেমে মোট যে পরিমাণ তাপ উৎপন্ন হয় মানে ডেল্টা এইচ, তাকে বলা হয় এনথালপি। তুমি এসএলএসটি পরীক্ষাতে কত পেয়েছিলে? স্যার কিসে 9-10-এ? হুম। স্যার আমি 9-10-এ 52 পেয়েছি। আর 11-12-এ? 11-12-এ স্যার আমি 51 পেয়েছিলাম, মানে ওএমআর মার্কস। আর মানে একাডেমিকটা তো 10 আছে, এটা আলাদা। বলতো অ্যালকেন আর অ্যালকিনের মধ্যে পার্থক্য কি? অ্যালকেনের যে সাধারণ মানে অ্যালকেনে কার্বন পরমাণুগুলো পরস্পর সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, কিন্তু অ্যালকিনে কার্বন পরমাণুগুলো সমযোজী দুবন্ধন দ্বারা মানে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে কার্বন পরমাণুগুলো। আর অ্যালকেনের যে সংকেত সেটা হচ্ছে CnH2n+2, আর অ্যালকিনের যে সংকেত সেটা হচ্ছে CnH2n। আর অ্যালকেন গুলো কখনো অসম্পৃক্ততা দেখায় না, কিন্তু অ্যালকিন যে সেগুলো অসম্পৃক্ততা দেখায়। সম্পৃক্ত যৌগগুলো? সম্পৃক্ত যৌগ যে অ্যালকেন যেগুলো সেগুলোকে বলা মানে যেগুলোতে কোনো দ্বিবন্ধন থাকে না বা ত্রিবন্ধন থাকে না, অসম্পৃক্ততা নেই যে যৌগগুলোতে, সেগুলোকে বলা হয় সম্পৃক্ত যৌগ। উদাহরণ দাও। যেমন সিম্পল অ্যালকেন C2H6, CH4, এগুলো সব। বা যে কোনো রকম কার্বন CH3CHO। গ্রিগনার বিকারক কাকে বলা হয়? গ্রিগনার বিকারক হচ্ছে কার্বনের সঙ্গে অ্যালকিল হ্যালাইডকে ড্রাই ম্যাগনেসিয়াম এবং ড্রাই ইথার মিডিয়ামের রিয়াকশন ঘটালে যে অর্গানো মেটালিক বা যৌগ তৈরি হয় তাকেই বলা হয় গ্রিগনার বিকারক। যেমন RH+Mg ড্রাই ইথার সমান RMgX, এখানে যে RMgX তৈরি হচ্ছে ওটাই হচ্ছে গ্রিগনার বিকারক। ঠিক আছে। আর কেউ দেবে আজকে? আর কেউ দেবে আজকে? তাহলে আমি বলি শোনো, আজকে এই পর্যন্ত রাখছি, রোজা করে পারছি না। আর কেউ দেবে আজকে? আজকে আপাতত এই পর্যন্ত তাহলে রাখছি, রোজা করে একটু পারছি না। কাল শনিবার দিন আমাদের ঈদ কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে সপ্তাহে 2-3-4 হবে হবে কি হবে একটু বলে দিন স্যার, মানে কোন কোন চ্যাপ্টার গুলো হবে নেক্সট দিন? যৌগ পাঠটা ভালো করে পড়ে আছে প্রত্যেককে। ঠিক আছে স্যার। কেমন? আচ্ছা ফিজিক্স একটা বলে দিন স্যার, দুটো তাহলে একসাথে হবে। যৌগ পাঠটা কমপ্লিট করতে হবে, অনেকটা বড়, আগে যৌগ কমপ্লিট করো। আর যদি নিজে পারো তাহলে পড়বে, কোনো অসুবিধা নেই। যৌগ পাঠটা ভালো করে পড়বে। যৌগ যদি হয়ে যায় তোমরা থার্মোডায়নামিক্স পড়বে। ঠিক আছে কেমন? আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আবার হবে। পরের দিন মানে হচ্ছে মঙ্গল অথবা বুধবার। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। স্যার বলো। স্যার ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন অ্যান্সার আপনাকে তাহলে মেসেজ করব, কোনো চ্যাপ্টারের দরকার ছিল। হ্যাঁ আমাকে এসএমএস করো। হ্যাঁ আমি ঠিক আছে। আর প্রত্যেকের সাবজেক্টটা ভালো করে, সৌমি তুমি ভালো করে সাবজেক্ট পড়বে, বিশেষ করে মেয়েরা যারা আছো তারা
বলো অনেক। স্যার একটা কোশ্চেন ছিল, ওই ব্যতিচার আর অপবর্তনের পার্থক্য। ব্যতিচার কি তরঙ্গ ধর্মটাকে বোঝায় আলোর, আর অপবর্তন কি কণা ধর্ম, এটা হবে? অপবর্তন করা ধর্ম আর হচ্ছে ব্যতিচার তরঙ্গ ধর্ম। ব্যতিচার তরঙ্গ ধর্ম আর হচ্ছে এটা বললে স্যার কোনটা একটা শুধু শব্দ দেখায়, আর অপবর্তন মনে হয় আলো দেখায় কিন্তু শব্দ দেখাতে পারে না, এরকম কি একটা ছিল না? হ্যাঁ, একটা সেই আলোর দুটো ধর্ম, তরঙ্গ ধর্মকে ব্যাখ্যা করতে পারে না ব্যতিচার সমাবর্তন। অপবর্তনটা বোধহয় তো মানে কণা ধর্মটাকে ব্যাখ্যা করছে। হ্যাঁ, তুই যেটা বলছিস এটাও ছিল। কণা ধর্ম দেখায়। হ্যাঁ, ব্যতিচার মনে হয় শুধু কণা ধর্ম, এই তরঙ্গ ধর্ম দেখায়, আর অপবর্তন কণা তরঙ্গ ধর্ম দুটোই দেখায়। ব্যতিচার তোমার তরঙ্গ হিসাবে ইয়ে করে। আমাকে একটু দেখে বলতে হবে, হ্যাঁ এই মুহূর্তে মনে পড়ছে না আমার একটু। তরঙ্গ ধর্ম ঠিক আছে, আমি একটু দেখে বলে দিচ্ছি, হ্যাঁ আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে।